আবার একটু সোমবার সকাল, একই চেনা পথঘাট। একই কাজ, কোথাও একটা হাঁপ ধরা অবস্থা। তখন রাত নামলে, চোখ বুঝলে শুনতে পায়, নয়া রে সুজন নাইয়া নাইয়া আমি নদীর কুল পাইলাম না। ওরা আমরা বেরিয়ে পড়ি। তখন ধীরে ধীরে ঘুম ভাঙছে কলকাতার। অচিরেই পৌঁছে যায় শিয়ালদা স্টেশন। শিয়ালদা অবশ্য কখনোই ঘুমোয় না, সেই একই রকম অজস্র মানুষের ভিড়, ট্রেনের আওয়াজ। আমরা 7:25 শান্তিপুর লোকাল ধরি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। ট্রেনে উঠে জানলার সিট, একটু মুড়ি মাখা, কখনো কোল্ড ড্রিঙ্কস, জানলা দিয়ে বাইরে দৃশ্য, মাঝে মাঝে টিপ টিপ বৃষ্টি। এরই মধ্যে দিয়ে প্রায় 1 ঘন্টা পেরিয়ে গেলে কল্যাণী স্টেশন। কল্যাণী পেরিয়ে যাওয়ার পর থেকেই চারপাশে সবুজ আরো ঘন হয়ে আসে। 2 ঘন্টা থেকে আড়াই ঘন্টা সময় লাগে আমাদের শান্তিপুর পৌঁছতে। এরপর শান্তিপুরে নেমে আমরা একটি টোটো বুক করি। আমরা ঠিক করেছিলাম আমাদের রিসোর্টে পৌঁছানোর আগেই আশপাশটা একটু ঘুরে দেখব। সেই মতোই আমাদের টোটো চালক প্রথমে নিয়ে যায় শান্তিপুরের সব থেকে বিখ্যাত এবং প্রাচীন একটি মন্দিরে, চৈতন্যদেবের বাবলা মন্দির। নবদ্বীপের মতনই শান্তিপুর বৈষ্ণবদের কাছে খুব গুরুত্বপূর্ণ স্থান। এখানে অনেক মন্দির আছে, ছবিতে নাম দেখতে পাবেন আপনারা। জায়গাটি খুব নির্জন, গাছগাছালি, পাখির ডাক। এখানে কিছুটা সময় কাটিয়ে আবার আমাদের টোটো গড়ায়। এবার আমরা শান্তিপুরের ভেতর দিয়ে যখন চলতে শুরু করি, তখন যেরকম কীর্তনে ধুয়ো ধরার মতো হরিবোল শোনা যায়, তেমনি শান্তিপুরের বসতির মধ্যে দিয়ে যখন আমরা এগিয়ে চলি, মাঝে মাঝে কানে আসতে থাকে কাপড় বোনার শব্দ। সেই রকমই একটি শব্দ শুনে আমরা একটি বাড়িতে যাই। সেখানে দেখি মেশিনে কাপড় বোনা হচ্ছে। সেই ছবি তুলি, একটু ভদ্রলোকের সাথে কথা বলি, দিনে কটা কাপড় হয়, এখন কি ধরনের কাপড়ের চল আছে, কিভাবে সুতো ববিনে ভরা হয়, ইত্যাদি প্রভৃতি। তারপরে ওখান থেকে আমরা আবার বেরিয়ে পড়ি। এবার রক্ত দেখা হলো, সুতরাং কলা বেচতে হবে, তাই জন্য একটি শাড়ির দোকানে আমরা যাই। এবং বুঝতেই পারছেন, বাঙালি মহিলাদের সাথে শাড়ির দোকানে সময় কাটানো এক দুঃসাহসিক অভিযান। অবশ্য খুব অল্প সময়ের মধ্যে সেই দুঃসাহসিক অভিযান শেষ করে আবার আমাদের টোটো গড়ায়। তখন বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার আমাদের লক্ষ্য ছিল বড় গোস্বামীদের বাড়ি, সেখানেই যাই। তখন ভালো বৃষ্টি পড়ছে, তাই খুব ভালো ছবি তোলা যায়নি, তবুও তাদের রাধাকৃষ্ণের মন্দির, তাদের রাসমঞ্চ, সেগুলো একটু ঘুরে দেখি। শোনা যায় এই বড় গোস্বামীদের বাড়িতে খুব বড় রাসের উৎসব হয়। এবার বড় গোস্বামীর বাড়ি থেকে বেরিয়ে আমরা যাই 200 বছরের বেশি পুরনো জলেশ্বর মহাদেব মন্দির। শ্রাবণ মাস, তাই মন্দির এর চারপাশে বড় প্যান্ডেল করা আছে। খুব যে ভালো ছবি তুলতে পেরেছি তা নয়, এবং মন্দিরটি এই মুহূর্তে খুব ভালো সংরক্ষণও করা হচ্ছে না, যতটা যত্ন রাখা উচিত ছিল তা নেই। তবুও এই ধরনের পোড়ামাটি এবং তার উপরে এই বিষ্ণুপুরী কাঠগুলো সবসময়
আকর্ষিত করে। এরপর আবার বৃষ্টি কমে যায়, আমাদের টোটো এগিয়ে চলে তরঙ্গিনী রিসোর্টের দিকে। এই রাস্তাটা বিস্তীর্ণ অঞ্চল, দুপাশে পাটের ক্ষেত, কোথাও অল্প ধান বোনা হচ্ছে, একেবারে সবুজের সংসার। কলা গাছ শেষ হতে হতেই তলা দিয়ে দেখো কত ছোট ছোট কলা গাছ হচ্ছে, দেখেছো? দেখেছো? দেখলাম। এইগুলো কলা গাছকে শেষ হতে দেয় না। এই সবুজের সংসারের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে এসে পৌঁছই তরণী রিসোর্টে। ছিমছাম সুন্দর ঘর। স্নান শেষ করে আমরা খাওয়ার জন্য বেরোই। বেরোনোর আগে অবশ্য কর্তব্য যেগুলো, অর্থাৎ কিছু সেলফি তোলা, যার সাথে এতদিনে আপনাদের বিস্তর পরিচয় ঘটে গেছে। তোমার ওটা চালিয়েছো? তাহলে এটা কি হচ্ছে? এরপরে এই চমৎকার খাওয়ার জায়গা, ডাইনিং হলটি বেশ চমৎকার। এখানে বসে দুপুরের লাঞ্চ করুন বা রাতের ডিনার দূরে নদী দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। আমরা চিকেন ও ফিশ থালি নিই। ভালো খাওয়া দাওয়া, ঠিক আছে, আহামরি না হলেও খারাপ কিছু না, বেশ ভালো। আপনাদের হালকা রিসোর্টটা ঘুরিয়ে দেখে 1 2 3 4 5 6 7 8 8টা ঘর আছে, তার সামনে সুন্দর বসার জায়গা। রিসোর্টের চারপাশে অনেক ফুল। আমাদের ঠিক ঘরের পাশে এই ফুল গাছটি ছিল, যে কুড়িগুলো দেখলে স্থলপদ্ম মনে হয়, কিন্তু স্থলপদ্ম নয়। আমি যদিও ওই গাছটা ঠিক নাম জানি না। বিকেলবেলা সত্যি আমাদের ঘরের সামনে দেখছি শুটিং হচ্ছে। আমরা প্রস্তুত হয়ে বেরোলাম একটু নদীর পাড়ে ঘুরতে যাবো। নদীর কুল পাইলাম না রে নাইয়া, আমি নদীর কুল পাইলাম না। কালো মেঘের সাজ কইরাছে, পরাণ যে মানে না, কিনারা ভিড়াইয়া কুলে রব, নাও যেন ডুবে না রে। ও নাইয়া রে ঢাকা শহরে রং বাজারে রঙের বেচা কেনা, মদনগঞ্জের মজন মোরা, ওই ঘাটে যায় না রে। ও নাইয়া রে নাইয়া রে ভাইবে রাধা রহমান বলে রে, ওই কুলে বসিয়া সকলের তারাইলে গুরু, সকলের তারাইলে গুরু, দিন তো গেল গইয়া। আমি নদীর কুল পাইলাম না। ভোরবেলা বাইরে বেরোই। ভোরটা যে কোনো জায়গায় সত্যি মনোরম, তার মধ্যে যদি
এরকম নদীর পার গ্রামীণ পরিবেশ। খড়ের ছাউনি দেওয়া এই মাচাটায় এসে বসে। তরঙ্গিনী রিসোর্টের মধ্যে জায়গাটা আমার খুব প্রিয়। এখানে বসে পুরো রিসোর্টটাকে দেখা যায়। ধীরে ধীরে সূর্য ওঠে, হাঁটতে হাঁটতে ওদের অর্গানিক ফার্মের দিকে এগোয়। যদি এই মুহূর্তে এখানে চাষবাস খুব একটা চোখে পড়লো না। চারপাশে পাট গাছেরই জঙ্গল বলা যেতে পারে, আর পূব দিকে নতুন কোণের মতোই হাসছে সকাল। দু চোখ ভরে এই সূর্য ওঠা দেখি। ক্যামেরায় দৃশ্যের প্রতি জাস্টিস করতে পারেন। এরপর একটু চা খেয়ে আমি আর শাশ্বতে হাঁটতে বেরোই। এবার রিসোর্ট থেকে বেরিয়ে বাঁ দিকে ছোট ছিমছাম গ্রামের মধ্যে আঁকা থাকি। যেতে যেতে কোথাও তাঁত বোনার শব্দ শুনতে পাই। একটু সেই বাড়িতে ঢুকি, দেখি তাঁত বোনা হচ্ছে। ভদ্রলোক অবসর সময় তাঁত বোনেন, কিছুটা সময় মাঠে ক্ষেতের কাজ করেন। ভদ্রমহিলা ববিনে সুতো ভরেন। আবার দুপুরবেলার ছেলে মেয়ে স্কুলে চলে গেলে তখন ওই তরঙ্গিনী রিসোর্টে গিয়েই কাজ করে। সবাই মিলেই কিন্তু কাজ করে, যতটা যেভাবে পারে রোজগার করতে চায়। অনেক বুদ্ধিজীবী বাঙালি ভেবেছিল যে লক্ষ্মীর ভান্ডার পেলে মানুষ নাকি অলস হয়ে যাবে ভিক্ষার দানতে। কত কম জানে দেশের মানুষকে, তাই পাবে। আমি শ্বশুরদের রুমে হালকা চলে হাঁটি। প্রত্যেকটা ঘর বাড়ি এত পরিষ্কার সুন্দর বলার নয়। হাঁটতে হাঁটতে কোথাও দেখি 3-4টা পোল্ট্রির ফার্ম দেখলাম। মোটের উপর এই গ্রামটাকে আমার যথেষ্ট সচ্ছল মনে হয়েছে। হাঁটতে হাঁটতে এসে আমরা মূল রাস্তার কাছে পৌঁছই, যেখান থেকে ডান দিকে গেলে গুপ্তিপাড়া ঘাট। আমরা একটু দাঁড়িয়ে থাকি, এদিক ওদিক ছবি তোলা চলে, তারপর আবার ফিরে আসি। ফিরে এসে স্নান করে একটা চমৎকার জল খাবার খেয়ে আমাদের আবার যাত্রা শুরু হয়। এবার ফেরার পালা। ফিরতে ফিরতে চোখে পড়ে দুর্গা প্রতিমা তৈরির কাজ। তারপর নির্দিষ্ট সময় থেকে মিনিট 10 দেরিতে শান্তিপুর লোকেলে উঠেও বসি। ট্রেন ছাড়তে জানলার দিকে তাকিয়ে আকাশ দেখে অবাক হয়ে যায়। এটা তো শ্রাবণ মাস, অথচ আকাশ যেন বলছে এসেছে শরৎ।